কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসটি নিয়ে। তোমরা যারা নিয়মিত ক্লাস করেছো তারা হয়তো জানো যে আমি নিয়মিত ক্লাস নিচ্ছি। এর আগে তোমাদেরকে আমি চতুর্দশ অধ্যায়, 11 অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চতুর্থ অধ্যায় মানে কোনটা। এটা হচ্ছে শ্বসন। অধ্যায়ের নাম কি? শ্বসন। আচ্ছা, এখন তোমরা তোমাদের মেন বইটি সামনে নাও। নিশ্চয়ই সবাই মেন বইটি সামনে নিয়েছো। আচ্ছা, অধ্যায়ের নাম কি বলেছি? অধ্যায়ের নাম হচ্ছে শ্বসন, তাই না? আচ্ছা, শ্বসন সম্পর্কে জানতে হলে প্রথমে আমরা জেনে নেই শ্বসন কাকে বলে। তোমরা সংজ্ঞাটা লিখে নিতে পারো অথবা বইতে দাগিয়ে নিতে পারো। লিখো, এখানে লেখা আছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কুশস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। আমি আবার বলছি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে। তাহলে শ্বসন প্রক্রিয়ার জন্য আমাদের কি প্রয়োজন? জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ করার জন্য শক্তির প্রয়োজন। শ্বসন দ্বারা কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। শ্বসনের সময় জীবদেহের কুশস্থ খাদ্যবস্তু দহন করার জন্য কি ব্যবহৃত হয়? অক্সিজেন ব্যবহৃত হয়। এর ফলে উৎপন্ন শক্তি ও কার্বন ডাইঅক্সাইড, এর ফলে কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়, আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। শ্বসন একটি কী প্রক্রিয়া? শ্বসন হচ্ছে একটি বিপাকীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আমরা জানি জীব কী করে? অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। শ্বসন প্রক্রিয়া চলাকালেও জীব কী করে? পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। একদম নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো, সেগুলো কী করে? অক্সিজেন ছাড়াও শ্বসন কার্য সম্পন্ন করতে পারে। তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। শ্বসন কার্য অক্সিজেন ছাড়া সম্পন্ন হলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রতিটি ক্ষেত্রেই উৎপন্ন হবে। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সবসময় শ্বসন কার্য ঘটে। তাহলে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে শ্বসন কার্য দিনের বেলাও হবে, আবার রাতের বেলাও হবে। শ্বসন সংগঠিত হওয়ার জন্য দিন রাত উভয়তেই ঘটতে পারে। এবার দেখো শ্বসন প্রক্রিয়া জীবদেহে কিভাবে শ্বসন ঘটে। প্রতিটি জীবের মধ্যে কিভাবে শ্বসন সংঘটিত হয়। জীব বলতে কিন্তু এখানে উদ্ভিদ ও প্রাণী দুটোকেই বোঝানো হয়েছে। শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাকীয় প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়া মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি বিভিন্ন রূপে, বিভিন্ন জীবের আবার বিভিন্ন রকমের হতে হবে। যেমন উদ্ভিদের দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল প্রক্রিয়া এটা। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ থাকে না। শ্বসন অঙ্গ সাধারণত প্রাণীদেহেই বিদ্যমান থাকে।
পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহাভ্যন্তরে প্রবেশ করে। তাহলে উদ্ভিদের মধ্যে কীভাবে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড দেহের মধ্যে প্রবেশ করে? পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহাভ্যন্তরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে। পানিতে যে উদ্ভিদগুলো থাকে তাদের দেহের সমগ্র দেহের মাধ্যমে অক্সিজেন শোষণ করতে পারে। প্রাণীদেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্নশ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকেয়ার সাহায্যে শ্বসন হয়। উন্নত প্রাণীদের শ্বসন গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ থাকে, যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডী প্রাণী ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে। তাহলে আমরা মাছ দেখেছি, মাছের মধ্যে কি থাকে? ফুসফুস থাকে? ফুসফুস থাকে না, ওখানে কি থাকে? মাছ, ব্যাঙাচি এগুলোর মধ্যে থাকে ফুলকা, যার সাহায্যে তারা শ্বসন কার্য সম্পন্ন করে। আবার মেরুদণ্ডী প্রাণী, যেমন আমাদের দেহে কি আছে? ফুসফুস আছে। এই ফুসফুসের সাহায্যে আমরা কি করি? মানুষ সহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর শ্বসন কার্য সম্পন্ন হয় ফুসফুসের সাহায্যে। আচ্ছা, শ্বসন প্রক্রিয়া উৎপন্ন হওয়ার জন্য এখানে দেখো একটি পরীক্ষা দেওয়া আছে। এটার মধ্যে আমরা কিভাবে শ্বসন প্রক্রিয়া সংগঠিত হয় সেটা প্রমাণ করতে পারবে। চিত্রটার দিকে তোমরা খেয়াল করতে পারো, দুটো থার্মোফ্লাক্স নেওয়া আছে। এই পরীক্ষাটার জন্য আমাদের কি প্রয়োজন? দুটি থার্মোফ্লাক্স, দুটি থার্মোমিটার, অঙ্কুরিত ছোলা বীজ, পানিতে সিদ্ধ করা ছোলা বীজ ও ছিদ্রযুক্ত রাবারের সিপি। আচ্ছা, পরীক্ষাটা আমরা কিভাবে করব? প্রথমে কি করব? অঙ্কুরিত ছোলা বীজকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি সিপি দিয়ে মুখটি বন্ধ করে রাখি। এখানে দেখো, ছবিতে দেখো, এখানে দুটো থার্মোফ্লাক্স দেওয়া আছে, আবার দুটো থার্মোমিটারও দেওয়া আছে। তাহলে থার্মোমিটারের গায়ে কি থাকে? থার্মোমিটারের গায়ে পারদ থাকে। তোমরা যখন জ্বর মাপো, তোমাদের কারোর যদি জ্বর আসে বা তোমাদের জ্বর আসে, তখন দেখো থার্মোমিটারের গায়ে কালো এক ধরনের একটা দাগ দেওয়া থাকে। তাহলে এটা কি বলো তো? এটা হচ্ছে পারদ দেওয়া থাকে। এই যে দেখো, এখানে দেওয়া আছে পারদ, তাই না? তাহলে একটা থার্মোফ্লাক্সের মধ্যে আমরা অঙ্কুরিত ছোলা বীজ নিলাম, আরেকটার মধ্যে আমরা সিদ্ধ ছোলা বীজ নিলাম। আর ছোলা বীজগুলোকে এমনভাবে রাখতে হবে যেন থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত বা সিদ্ধ করা ছোলা বীজগুলোর মধ্যে থাকে। দেখো, একটু লাগিয়ে দেওয়া আছে। প্রতিটি থার্মোমিটারে পারদ রেখার অবস্থান চিহ্নিত করে রাখে। এই যে পারদ রেখা, এই যে পারদ, দেখো পারদ দেখা যাচ্ছে না? এই যে কালো, এটা হচ্ছে পারদ, এখানে চিহ্নিত করে দেওয়া হলো, যে চিহ্নিত করে দেওয়া আছে। আচ্ছা, পরীক্ষার পর আমরা কি বুঝলাম? কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজগুলো থার্মোফ্লাক্সের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, মানে এটা তাপ বৃদ্ধি পেয়েছে। থার্মোমিটারে পারদ রেখার পরিবর্তন হয়েছে। এই যে এখানে যে পারদ আছে, এটা একটু উপরে উঠে আসবে, পারদটার স্থান পরিবর্তন হয়ে যাবে। সিদ্ধ ছোলা বীজযুক্ত থার্মোমিটারের উষ্ণতা বৃদ্ধি হয়নি, অর্থাৎ থার্মোমিটারের পারদ রেখা অপরিবর্তিত আছে। যেটার মধ্যে সিদ্ধ ছোলা বীজ রাখা আছে, সেটার পারদের কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এটা থেকে আমরা কি প্রমাণ করতে পারি? তাহলে আমরা কি জানি? আমরা জানি শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয় প্রতিটি সজীব কোষে। যেহেতু অঙ্কুরিত ছোলা বীজ হচ্ছে সজীব, সেজন্য সেখানে শ্বসন সংঘটিত হয়েছে এবং পারদেরও পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? শ্বসন প্রক্রিয়া হচ্ছে শ্বসন প্রক্রিয়া সজীব কোষে সংঘটিত হয় এবং এখানে সজীব কোষে সংঘটিত হওয়ার ফলে তাপ উৎপন্ন হয় এবং শ্বসন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। এবার আসো প্রাণীর শ্বসন প্রক্রিয়া। আমরা তো নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস ছাড়ি এবং নিঃশ্বাস গ্রহণ করি। শ্বাস প্রশ্বাসের সময় আমরা আমাদের অক্সিজেন আমরা গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। প্রাণী ও উদ্ভিদের বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। প্রাণী কী করে? অক্সিজেন গ্রহণ করে, আর উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাদের এই প্রক্রিয়া চলতে থাকে সারা জীবন। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই এই প্রক্রিয়া চলতে থাকবে।
তবে উদ্ভিদ ও প্রাণীর বেলায় গ্যাস গ্রহণ এবং বর্জন করার প্রক্রিয়া কিন্তু ভিন্ন। উদ্ভিদের একরকম, আবার প্রাণীরও একরকম। উদ্ভিদ পাতায় অবস্থিত স্ট্রোমাটা নামক এক প্রকার ছিদ্রের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে। উদ্ভিদের গায়ে স্ট্রোমাটা নামক এক ধরনের ছিদ্র থাকে। এই ছিদ্রপথের মাধ্যমে ওরা কী করে? অক্সিজেন গ্রহণ করে। নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীদেহের গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন প্রকার অঙ্গের মাধ্যমে, যেমন ফুলকা, ফুসফুস ইত্যাদি। যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর জন্য অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র বলা হয়। শ্বসন চালানোর জন্য কতগুলো তন্ত্রের প্রয়োজন হয়, কতগুলো প্রক্রিয়ার প্রয়োজন হয়। এই প্রক্রিয়াগুলোকে একত্রে বলা হয় প্রক্রিয়াগুলোকে একত্রে শ্বসনতন্ত্র বলা হয়। মানবদেহের শ্বসনতন্ত্র নিম্নলিখিত অঙ্গগুলো দ্বারা গঠিত। কী কী অঙ্গ দ্বারা গঠিত? নাসারন্ধ্র ও নাসাপথ, নাসাগলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, ক্লোমশাখা বা ব্রঙ্কাস, ফুসফুস এবং মধ্যচ্ছেদা। আচ্ছা, এবার চলো এগুলো বর্ণনাগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে আসো নাসারন্ধ্র ও নাসাপথ। নাসিকা মুখ গহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, নাসারন্ধ্র ও নাসাপথ। এই দেখো নাসারন্ধ্র কোনটা, নাসারন্ধ্র দেখতে পেয়েছো? নাসারন্ধ্র কোনটা? এটা হচ্ছে নাসারন্ধ্র, এটা হচ্ছে গলবিল, এটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসের যে নালীটা থাকে সেটা হচ্ছে এটা। আচ্ছা, নাসিকা মুখ গহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। এটি সামনে ছিদ্র, নাসিকা ছিদ্র হতে পশ্চাৎ গলবিল পর্যন্ত বিস্তৃত। এই দেখো এখান থেকে একদম গলবিল পর্যন্ত, গলবিল এটা না, গলবিল পর্যন্ত বিস্তৃত। একটি পাতলা পর্দা দিয়ে এটি দুই ভাগে বিভক্ত। এর সম্মুখে লোম এবং পশ্চাৎ দিকে ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে কি বলা হয়? প্রশ্বাস বলা হয়। প্রশ্বাস বায়ুতে ধূলিকণা, রোগজীবাণু থাকলে তা এই লোম বা ঝিল্লিতে আটকে থাকে। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কি হয়? বায়ুতে ধূলিকণা, রোগজীবাণু থাকে, তখন এই ধূলিকণা ও রোগজীবাণু এই লোম ও ঝিল্লিতে তখন আটকে থাকে। তারপরে আসো নাসা গলবিল। এই যে নাসা গলবিল। নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে। গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। এখান থেকে গলবিল পথে কি হয়? বাতাস প্রবেশ করে। তারপরে আসো স্বরযন্ত্র। গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে স্বরযন্ত্র অবস্থিত। স্বরযন্ত্রের স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে, তাই একে স্বরযন্ত্র বলা হয়। স্বরযন্ত্রের মুখে একটি ঢাকনা থাকে। এটি খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রকে ঢেকে রাখে যাতে এতে খাদ্য ঢুকতে না পারে, আবার শ্বাস গ্রহণের সময় খুলে দেয়। এবার আসো এই যে শ্বাসনালী। খাদ্যনালীর সম্মুখে অবস্থিত স্বরযন্ত্র থেকে শুরু করে ক্লোমশাখা পর্যন্ত বিস্তৃত নালীকে শ্বাসনালী বলা হয়। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। আমাদের যে ফুসফুস আছে সেখানে শ্বাসনালীর মাধ্যমে আমরা যে বায়ু গ্রহণ করি, যে অক্সিজেন গ্রহণ করি, সেটা ফুসফুসে চলে যায়। তারপরে এখানে দেখো মানব শ্বসনযন্ত্রের আরেকটি চিত্র দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে আছে শ্বসনযন্ত্রের চিত্রটা হচ্ছে শ্বাসতন্ত্র, এটা হচ্ছে স্বরযন্ত্র, এটা হচ্ছে ট্রাকিয়া, তারপরে হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিউলাস, প্লোরাল পর্দা, পুরা গহ্বর, এটা হচ্ছে তোমার হৃদযন্ত্র, এটা হচ্ছে মধ্যচ্ছেদা, এটা হচ্ছে পশুকা। আচ্ছা, এখন এগুলো আমরা একটু বর্ণনাটা জেনে নিই কোনটা কিভাবে হচ্ছে। ক্লোমশাখা বা ব্রঙ্কাস শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান বা বাম দুটি শাখায় বিভক্ত হয়। দেখো এই যে ব্রঙ্কাসটা কি হয়?
ফুসফুসের কাছে এসে একবার ডান দিকেও চলে যায়, বাঁ দিকেও চলে যায়, দুইটি শাখায় বিভক্ত হয়ে যায়। ফুসফুসের দুটি শাখা, এদেরকে ডান ও বাম শাখা বা ব্রঙ্কাল বলা হয়। ফুসফুসে প্রবেশের পর এই শাখাদ্বয় অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। দেখো অসংখ্য এই যে শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, এদেরকে ব্রঙ্কিউল বলা হয়। এই যে ব্রঙ্কিউল বলা হয়। ব্রঙ্কিউলের গঠন কি? অনেকটা শ্বাসনালীর মতো। তারপরে আসো ফুসফুস। বক্ষগহ্বরের ভিতরে দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। দুটি ফুসফুস হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ডের দুই পাশে, এই পাশে দুই পাশে বিস্তৃত। এটা স্পঞ্জের মতো নরম হয়, এটা অনেকটা নরম প্রকৃতির। ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড় হয়। ফুসফুসের দুটি বাজ বিশিষ্ট পুরা নামক একটি ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এ দেখো পুরা, এই ঝিল্লিটা দিয়ে পুরাটা ফুসফুস আবৃত থাকে। দুই বাজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, এই দুটি বাজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে। ফলে শ্বাস প্রশ্বাস কাজে ফুসফুস ও বক্ষগাত্রের সাথে কোনো ঘর্ষণ লাগে না। ব্রঙ্কাস প্রতি পার্শ্বে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম ব্রঙ্কিউলগুলো বায়ুথলি বা ফুসফুস বায়ুকোষে প্রবেশ করে। প্রত্যেকটি বায়ুথলি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। কোন কোষ দ্বারা গঠিত? পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা প্রতিটি ফুসফুস আবৃত থাকে, বায়ুথলিতে আবৃত থাকে। এই কোষগুলো কৌশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে। কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে উঠে উপরে আপনা আপনি আবার সংকুচিত হয়ে যায়। বায়ুথলি ও কৌশিক জালিকা উভয়ের প্রাচীর এত পাতলা যে সহজে এগুলোর মধ্য দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে। তারপরে আসো মধ্যচ্ছেদা। এই যে এটা হচ্ছে তোমার মধ্যচ্ছেদা। মধ্যচ্ছেদা দেখো, যে মাংসপেশি বক্ষগহ্বর ও উদরগহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধ্যচ্ছেদা বলে। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছেদা সংকুচিত হয়ে নিচের দিকে নামে, তখন বক্ষগহ্বরের আয়তন বাড়ে। আবার এটা যখন প্রসারিত হয় তখন উপরের দিকে উঠে এবং বক্ষগহ্বর সংকুচিত হয়। মধ্যচ্ছেদা সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। এবার আমরা শ্বসনযন্ত্রের গঠনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এই শ্বসন পদ্ধতিটা আবার শ্বসন প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন হচ্ছে যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এ পর্যায়ে ফুসফুস ও রক্তচালিকা বা কৌশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। বহিঃশ্বসন আবার দুটি পর্যায়ে বিভক্ত, একটা হচ্ছে প্রশ্বাস বা শ্বাসগ্রহণ আর একটা হচ্ছে নিঃশ্বাস। পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি তাকে বলা হয় শ্বাস গ্রহণ বা প্রশ্বাস। প্রশ্বাসের সময় মধ্যচ্ছেদা ও বক্ষপিঞ্জরাস্থির মাঝে পেশি সংকুচিত হয়। নিঃশ্বাস, প্রশ্বাসের পরপরই নিঃশ্বাসের পর্যায় শুরু হয়। এ পর্যায়ে মধ্যচ্ছেদা ও পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভিতরে বায়ু, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। অন্তঃশ্বসন প্রক্রিয়া দেখো, অন্তঃশ্বসন প্রক্রিয়া কুশস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হয়। ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৌশিক নালীতে পৌঁছায়।
কৌশিকনালীর গাত্র ভেদ করে অন্তঃকুশস্থ রস হয়ে কুশের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর এটি কুশের ভেতরের খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপশক্তি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে চলে আসে। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শ্বসন প্রক্রিয়াটি কিভাবে সংগঠিত হয়েছে, শ্বসন প্রক্রিয়ার কি কি ভাগ আছে। নিশ্চয়ই তোমরা প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। এবার দেখো, একটা শ্বসন যন্ত্রের একটি প্রবাহ চিত্র দেখানো হয়েছে। এখানে কি আছে? নাসা রন্ধ্র। তারপরে কি আছে? নাসা রন্ধ্র থেকে কোথায় আছে? নাসা পথে চলে আসে। নাসা পথ থেকে আবার নাসা গলবিলে আসে। তারপরে তোমার ট্রাকিয়ার মাধ্যমে ব্রঙ্কাসে আসে। ব্রঙ্কাসের মধ্যে ব্রঙ্কিউলে চলে আসে। এখানে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের বিনিময় ঘটে বায়ুথলিতে চলে আসে। আচ্ছা, আমরা যে শ্বসন প্রক্রিয়াটি শিখেছি বা বুঝতে পেরেছি বা আলোচনা করেছি, এটার মধ্যে এই শ্বাসতন্ত্রেরও আবার কিছু রোগ আছে। শ্বসনতন্ত্রের কিছু সাধারণ রোগ আছে। এই রোগগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমে আসো, ফুসফুসের রোগের মধ্যে প্রথম রোগটা আসো যক্ষ্মা। নিশ্চয়ই তোমরা যক্ষ্মার নাম শুনেছ, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, যক্ষ্মার নাম অনেকেই আমরা জানি। তাহলে যক্ষ্মা কী ধরনের যক্ষ্মার কারণ কী, যক্ষ্মার লক্ষণ কী, এটা আমরা জানি। যক্ষ্মা হচ্ছে একটি অতি পরিচিত সংক্রামক রোগ। এই রোগ সহজে সংক্রমিত হয় যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং অপুষ্টিতে ভুগে বা যক্ষ্মা রোগীর সাথে বাস করে, তারা এই রোগে শিকার হয়। অনেকে আছে না, অধিক পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে, শরীর দুর্বল হয়ে যায়। আবার অনেকে বস্তিতে এলাকায় বাস করে, অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা পরিবেশে বাস করে, তখন অপুষ্টিতে ভুগে। আবার যক্ষ্মা রোগীর সাথে, মনে করো পাশে একজন যক্ষ্মা রোগী আছে, তার পাশে থাকলেও কিন্তু যক্ষ্মা রোগ হতে পারে। আচ্ছা, এর কারণ কি? এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়ে থাকে। তাহলে যক্ষ্মা রোগের কারণ কি? এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ সংক্রমিত হয়। যক্ষ্মা রোগের লক্ষণ দেখো, দেহের ওজন কমতে থাকে ও শরীর দুর্বল হয়ে যায়। খুসখুসে কাশি হয়, কখনো কখনো কাশির সঙ্গে রক্ত পড়তে পারে। বিকালের দিকে অল্প জ্বর আসে, রাতে শরীরে ঘাম হয়, বুক বা পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে অসুখ দেখা দিতে পারে। প্রতিকার দেখো, যক্ষ্মা রোগ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি? রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, যেগুলো সুষম খাদ্য, যেগুলো পুষ্টিকর খাদ্য, সেগুলো রোগীকে দিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যক্ষ্মা রোগ হলে সাথে সাথে ডাক্তারের কাছে নিতে হবে। একজন ডাক্তার যে ওষুধগুলো সাজেস্ট করে সেগুলো খেতে হবে। এই চিকিৎসা দীর্ঘমেয়াদী, সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালায়। এটা অনেক দিন, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে 6 মাস বা 1 বছর এরকম একটা কোর্স দিয়ে থাকে, তখন এই চিকিৎসাটা চালাতে হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই চিকিৎসা বন্ধ করা যাবে না। প্রতিরোধ দেখো, যক্ষ্মা প্রতিষেধক টিকা হলো BCG। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। জন্মের পরপরই যত দ্রুত সম্ভব শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারো। আমাদের যখন একটা শিশু ভূমিষ্ঠ হয়, তখন কি করি? জন্মের সাথে সাথেই BCG টিকা দেওয়া হয়। যক্ষ্মা রোগীকে পৃথক রাখতে হবে। যদি রোগ হয় তাহলে যক্ষ্মা রোগীকে অবশ্যই আলাদাভাবে রাখতে হবে। সবচেয়ে ভালো ব্যবস্থা হলো হাসপাতালে পাঠানো। হাসপাতালে পাঠালে যদি যক্ষ্মার লক্ষণ দেখা যায়, তাহলে হাসপাতালে চিকিৎসা নিলেই ভালো হয়ে যায়। এতে সুচিকিৎসা নিশ্চিত হয়। রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলা দরকার, কারণ এতে অসংখ্য জীবাণু থাকে। হাঁচি কাশির সময় মুখে রুমাল দিয়ে ঢেকে রাখতে হবে। যক্ষ্মা রোগের কাছে শিশুদের যেতে দেওয়া উচিত নয়। তারপরে আসো নিউমোনিয়া। নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। অত্যাধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে। হাম, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের ফলে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে। শিশুদের জন্য এটি অত্যন্ত মারাত্মক। সাধারণত শিশুদেরই নিউমোনিয়া রোগ হয়ে থাকে। কী কারণে নিউমোনিয়া রোগ হয়? এটাও এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। আচ্ছা, নিউমোনিয়ার লক্ষণ কি? কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়ে যায়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগীর বুকে ব্যথা অনুভব হয়।
প্রতিকার কি? অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর ওষুধ ও পথ্য খাওয়ানো দরকার। বেশি করে পানি ও তরল জাতীয় খাদ্য যেমন ফল, স্যুপ ইত্যাদি পান করা উচিত। রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে। আচ্ছা, কিভাবে প্রতিরোধ করা যায়? শিশুদের হাম ও ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে হচ্ছে ব্রঙ্কাইটিস। শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে এই রোগ হয়ে থাকে। ব্রঙ্কাইটিসের কারণ কি? এর আগে নিউমোনিয়া আর হচ্ছে যক্ষা রোগের কারণ ছিল এক ধরনের ভাইরাস, আর ব্রঙ্কাইটিস রোগের কারণ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়ে থাকে। রোগের লক্ষণ কি? কাশি ও শ্বাসকষ্ট হওয়া, কাশির সাথে কফ বের হওয়া, জ্বর হয়, রোগীর ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। কীভাবে আমরা এই রোগ থেকে প্রতিকার পেতে পারি? ধূমপান বন্ধ করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাঁপানি বা অ্যাজমা। হাঁপানি ছোঁয়াচে বা বায়ুবাহিত রোগ নয়, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। কী কারণে হয়ে থাকে? বিশেষ কোনো খাবার, বাতাসের উপস্থিতি, ধুলাবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাহায্যে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হয়ে থাকে। ব্যতিক্রম কি? বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেড়ে যায়। এখন দেখো লক্ষণ কী। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর কষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝের চামড়ার ভিতরে ঢুকে যায়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, জ্বর থাকে না, রোগী কোনো শক্ত খাবার খেতে পারে না, কখনো কখনো বমি হয়, রোগী দুর্বল হয়ে পড়ে। প্রতিকার দেখো, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকা, যেমন পশমি কাপড়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, ধোঁয়া, ধুলাবালি ইত্যাদি থেকে দূরে থাকা, ধূমপান পরিহার করা। ঔষধ সেবনে শ্বাসকষ্টের কিছুটা লাঘব হয়, তবে পুরোপুরি ভালো হয় না। তাই শ্বাসকষ্ট লাঘবের রোগীর জন্য সবসময় ঔষধ রাখা অত্যন্ত জরুরি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছ। এই অধ্যায় থেকে তোমাদের সাধারণত অবজেক্টিভ, সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এ ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তোমরা ভালো করে রিডিংটা পড়বে এবং বিভিন্ন রোগের যে কারণ, প্রতিকার, তারপরে তোমার শ্বসনযন্ত্রের যে প্রক্রিয়াগুলো তোমাদেরকে শিখিয়েছে সেগুলো বা তোমরা বুঝতে পেরেছো নাকি সেটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। তোমাদের ক্লাসটা ছাত্রীরা আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই বলে আমি আমার ক্লাসটি শেষ করেছি। আসসালামু আলাইকুম।